আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। পরীক্ষা ছাড়াই আমেরিকান নাগরিকত্ব মিলবে নির্দিষ্ট কিছু অভিবাসীর। যুক্তরাষ্ট্রে অভিবাসী আটক কেন্দ্রের ধারণ ক্ষমতা দ্বিগুণ করতে চাইছে আইস। নিউ ইয়র্কের ইমিগ্রেশন কোর্টে হঠাৎ থেমেছে গ্রেপ্তার অভিযান। গাজার বাসিন্দাদের জন্য ভিজিটর ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। এবং ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করল যুক্তরাষ্ট্র। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এখন পরীক্ষা ছাড়াই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া সম্ভব। বিশেষ করে শারীরিক ও মানসিক সমস্যায় ভোগা অভিবাসীরা চিকিৎসকের রিপোর্ট জমা দিলে নাগরিকত্ব পরীক্ষার বাধ্যবাধকতা থেকে ছাড় বা ওয়েভার পেতে পারেন। জানা গেছে, মেমোরি লস, ডাইমেনশিয়া, আলঝেইমার সহ স্বীকৃত কোনো অসুস্থতার প্রমাণ থাকলে পরীক্ষার সব অংশ থেকে অব্যাহতি দেওয়া হয়। এক্ষেত্রে N-400 ফর্মের সঙ্গে চিকিৎসকের পূরণকৃত N-648 ফর্ম জমা দিতে হয়। বয়স 65 বছরের ঊর্ধ্বে আবেদনকারীদের জন্য প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ, তবে বয়স কম হলেও চিকিৎসা সংক্রান্ত প্রমাণ থাকলে ছাড় পাওয়া সম্ভব। এছাড়া দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানকারীদের জন্য বিশেষ সুযোগ রয়েছে। দেশের টানা 20 বছর বসবাসকারী 50 বছরেরও বেশি অভিবাসী কিংবা 15 বছর বসবাসকারী 55 বছরেরও বেশি অভিবাসীরা চাইলে মাতৃভাষার মৌখিক পরীক্ষার মাধ্যমে নাগরিকত্বের যোগ্যতা অর্জন করতে পারেন। এক্ষেত্রে পড়া বা লেখা পরীক্ষার অংশ নিতে হয় না, তবে এর বাইরে সকলকে নির্দিষ্ট নিয়ম মেনেই নাগরিকত্ব পেতে হবে। যুক্তরাষ্ট্রে অভিবাসী আটক কেন্দ্রের ধারণ ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। ওয়াশিংটন পোস্ট জানায়, চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের সবচেয়ে বড় আটক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে 50,000 বন্দী রাখার সক্ষমতা বাড়িয়ে 1 লাখের বেশি করার লক্ষ্য রয়েছে। রোডম্যাপ অনুযায়ী এবছরেই 125টি নতুন বা সম্প্রসারিত কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। আগামী বছরের জানুয়ারির মধ্যে আইসির লক্ষ্য 1,07,000-এরও বেশি মানুষকে আটক রাখার সক্ষমতা অর্জন। এজন্য সামরিক ঘাঁটি, পুরাতন কারাগার, বেসরকারি ঠিকাদার ও স্থানীয় কর্তৃপক্ষকে কাজে লাগানো হচ্ছে। ফেডারেল সরকার মা-বাবা ও সন্তানদের জন্য পারিবারিক আটক সুবিধা নাটকীয়ভাবে বাড়ানোর পরিকল্পনা করছে, যা ভবিষ্যতে দেশের সবচেয়ে বড় পারিবারিক আটক কর্মসূচিতে পরিণত হতে পারে। তবে পরিকল্পনাগুলো এখনও প্রাথমিক স্তরে রয়েছে। মে মাসের শেষ থেকে নিয়মিত চলা নিউ ইয়র্কের 26 ফেডারেল প্লাজার ইমিগ্রেশন কোর্ট আইস এজেন্টের গ্রেপ্তার অভিযান হঠাৎ থেমে গেছে। সাধারণত শুনানির পর প্রতিদিন 5 থেকে 15 জনকে আটক করা হতো, কিন্তু গত সপ্তাহে পুরো দিন শান্ত ছিল। আইনজীবীরা বলছেন, আদালতের অভ্যন্তরে গ্রেপ্তারের সীমাবদ্ধতা ও সম্প্রতি দায়ের হওয়া মামলার কারণে ফেডারেল বিচারক অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। ফলে আইসকে গ্রেপ্তারকৃতদের অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা নিতে হচ্ছে। অভিবাসীরাও ভয়ভীত। শুনানিতে হাজিরা কমেছে, কারণ অনেকেই রিমুভাল ইন অ্যাবসেন্টিয়া আদেশের ঝুঁকি স্বীকার না করে আদালতে আসতে চাইছে না। আইনজীবী অ্যালিসন কাটলার বলেন, নীতি পরিবর্তনের ফলে কিছু নীরবতা এসেছে, তবে ভয় এখনো কাটেনি। দীর্ঘমেয়াদে এর প্রভাব দেখা যাবে। নিউ ইয়র্ক এখন আইসের গ্রেপ্তার অভিযান কৌশলের কেন্দ্রবিন্দু। আদালতে হাজিরা কমলেও সংস্থার কৌশল এবং বিচার প্রক্রিয়ার সামনে নতুন চ্যালেঞ্জ রয়েছে। যুক্তরাষ্ট্র গাজার বাসিন্দাদের সব ধরনের ভিজিটর ভিসা স্থগিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সীমিত সংখ্যক অস্থায়ী মেডিকেল ও মানবিক ভিসার প্রক্রিয়া সম্পূর্ণ ও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যালোচনার সময় পর্যন্ত গাজার কোনো ব্যক্তিকে ভিজিটর ভিসা দেওয়া হবে না। এই সিদ্ধান্ত জরুরি চিকিৎসা বা মানবিক কারণে যুক্তরাষ্ট্রে যাওয়া অনেক গাজা বাসিন্দা সরাসরি প্রভাবিত হবেন। মার্কিন পরিসংখ্যান অনুযায়ী ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভ্রমণ নথিধারীদের জন্য ইতিমধ্যেই 3,800-টির বেশি B1, B2 ভিসা ইস্যু করা হয়েছে। 2023 সালের হামলার পর গাজার পরিস্থিতি তীব্রভাবে জটিল হয়েছে, যা এই নতুন ভিসা স্থগিতকরণে প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ভারত সফর, যা 25 থেকে 29 আগস্ট হওয়ার কথা ছিল, বাতিল করা হয়েছে। ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত। বৈঠক স্থগিত হওয়ার নতুন তারিখও অনিশ্চিত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ভারতের পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। 27 আগস্ট থেকে কিছু পণ্যের উপর শুল্ক 50% উন্নীত হবে। চলমান বাণিজ্য যুদ্ধে ভারতের কৃষি, দুগ্ধ খাত ও রুশ তেল আমদানি বন্ধের মতো ইস্যুতে সমঝোতা না হওয়ায় চুক্তি কার্যত ব্যর্থ হয়েছে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে খালেদা জিয়ার জন্মদিনের দোয়া মাহফিল। চট্টগ্রামে পুলিশের উপর হামলা, মূল হোতা অস্ত্রসহ গ্রেপ্তার। বিদেশের সব দূতাবাস থেকে সরানো হচ্ছে রাষ্ট্রপতির ছবি। ভারতে বাংলায় কথা বলতে ভয়, 4 মাসে আটক 9,000। এবং জামিনে মুক্তি, ধানমন্ডি 32-এ আটক রিকশা চালক আজিজুর রহমান। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে নিউ ইয়র্ক উত্তর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত 15 আগস্ট ব্রন্সের বাংলা বাজার মসজিদে আয়োজিত এই মাহফিলে প্রবাসী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। বক্তারা বলেন, দেশের চলমান সংকটময় সময়ে প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনে সহযোগিতা করতে হবে। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী আদর্শে কাজ করার আহ্বান জানান। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। চট্টগ্রামে বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে পুলিশের ওপর হামলার মূল হোতা সন্ত্রাসী শাকিল ও তার সহযোগী আরিফ অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। গত 11 আগস্ট রাত 11:30টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রি হাট খালপার এলাকায় শাকিলের নেতৃত্বে একটি অবৈধ মিছিল বের হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় শাকিলের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং কর্তব্য কাজে বাধা দেয়। হামলায় এসআই আবু সাইদ রানা গুরুতর আহত হন। এই ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে 17 আগস্ট রাত 3টায় পতেঙ্গা আউটার রিং রোড থেকে কন্টেইনারবাহী গাড়ির হেলপারের আসন থেকে শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী খালপাড় এলাকার সমিলে অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করা হয় এবং সেখান থেকে একটি কিরিচ, একটি দেশীয় তৈরি এলজি ও 3 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। জানা গেছে, শাকিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় 9টি মামলা রয়েছে। শাকিলের নিকট থেকে 3 রাউন্ড গুলি সহ একটি পিস্তল, দেশীয় পিস্তল, এবং তার যে সহযোগী আরিফের নিকট থেকে একটি বড় একটি কিরিচ উদ্ধার করা হয়। আর আমরা আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া দিলাম। কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা যে এই অস্ত্র ব্যবহৃত হবে তাদের বিরুদ্ধে, এবং এখন স্পষ্টভাবে স্যারের কোনো কাল বিলম্ব না করে যে স্পষ্ট নির্দেশনা যে আমরা এই ধরনের সন্ত্রাসীদের দ্বারা যদি কোনো রকমের কেউ যদি আক্রান্ত হয় বা এবং পুলিশের সামনে এই ধরনের ঘটনা ঘটে, সাথে সাথে ফায়ার আর্মস আমরা ব্যবহার করব, এবং কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে কয়েকটি মিশন সূত্রে তথ্য নিশ্চিত হওয়া গেছে। মিশনগুলোর কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেলের মাধ্যমে পাঠানো হয়নি, বরং টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে বিষয়টি জানানো হয়েছে। পরে ওই কূটনীতিকদের অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, রাষ্ট্রদূত হাই কমিশনারকে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। মায়ের ভাষায় কথা বলার কারণে ভারতের সাম্প্রতিক অভিযানে বিপদে পড়েছেন বাংলাভাষীরা। গত 4 মাসে 3টি রাজ্যে প্রায় 9,000 বাংলাভাষীকে আটক করে অস্থায়ী বন্দিশালায় রাখা হয়েছে। আর অন্তত 2,000 বাংলাভাষীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি এতটা বেগতিক যে মানুষজন বাংলায় কথা বলতে ভয় পাচ্ছে। গত শুক্রবার নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত 22 এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর অভিবাসী বিরোধী অভিযান শুরু হয়।
এটি মুসলমানদের বিরুদ্ধে ভয় ছড়ানোর হাতিয়ার পরিণত হয়েছে। ভারত সরকার বিশেষ করে লক্ষ্যবস্তু হয়ে উঠেছে বাংলায় কথা বলা মানুষজন। এই অভিযানে আটক হওয়া বেশিরভাগ মানুষ কখনো পাকিস্তানে যায়নি। এই দেশটিকে হামলার জন্য দায়ী করছে ভারত। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সরকারি ভাষা বাংলা। উভয় দেশের সীমান্তে দুই পাশে কোটি কোটি মানুষ এই ভাষায় কথা বলে। কয়েক হাজার ভারতীয় বাংলাভাষীকে আটক বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের বেশিরভাগ মুসলমান, অনেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা। কয়েক দশক ধরে এ রাজ্যের তরুণরা কাজের জন্য ভারতের অন্যান্য বড় শহরে যাচ্ছেন। ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনকালে গণপিটুনির শিকার রিকশাচালক আজিজুর রহমান জামিন পেয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। জামিন আবেদনে আজিজুরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। রাষ্ট্রপক্ষের বিরোধিতার পরও আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। আইনজীবীরা জানিয়েছেন তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই। গত 15 আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গেলে গণপিটুনির শিকার হন আজিজুর রহমান। পরে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে 2024 সালের 4 আগস্ট নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব মুখী বৈষম্য বিরোধী মিছিলে হামলার মামলায় তদন্ত চলছে, যেখানে ভুক্তভোগী আরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।